পকেট থেকে চকচকে বন্দুকটা বের করে কৌতুক হাসলো আফিফ। ছেলেগুলো দুপা পিছিয়ে গেল, একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। যেই না দৌড় দিতে যাবে, ফাঁকা গুলি ছুড়ে আফিফ। আকস্মিক ভয়ে দাঁড়িয়ে যায় ছেলেগুলো। একজন ভয় মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আপনি পুলিশ? না, পুলিশের বাপ আর্মি। ভয় পেলে বাবুরা? ভয় পেও না, আমি কিছুই করব না তোমাদের। চলো বসে কথা বলি। ছেলেগুলোর সাহস হলো না, হাত পা কাঁপছে ধীর গতিতে। একজন কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, মাফ করে দিন স্যার, আজ থেকে ভালো হয়ে যাব। পেটের টানে আকাম করি, আর করব না, এইবারের মতো ছেড়ে দিন। আফিফ হাসল। আজ তার হাতে অস্ত্রটা না থাকলে এদের মুখে অন্য কথা থাকতো। হাত দিয়ে ইশারা করে বলল, আমি তোমাদের কিছুই করব না যদি তোমরা আমার কথায় কাজ করো। রাজি? ছেলেগুলো উপায় না পেয়ে কাছে আসলো। ধুলো মাখা রাস্তায় বাবু হয়ে বসে ছেলেগুলোকে বসতে ইশারা করলো আফিফ। ভয় কাটেনি কারো, বসলো সবাই। আফিফ বলল, ডিল একটাই, আমি যা বলবো তাই করবে, জাস্ট এতটুকুই। আরো কিছুক্ষণ কথা বলল আফিফ, বুঝিয়ে দিল নিজের পরিকল্পনা। লোকগুলো অবাক হয়ে তাকিয়ে রইল। এ কেমন লোকের পাল্লায় পড়লো, তাই হয়তো ভাবছে। জেলে যাওয়া থেকে বাঁচতে রাজি হয়ে গেল ফট করে। আফিফ মাথা দুলিয়ে হাসলো। গাড়ির দিকে হাত উঁচিয়ে ইশারা করতে জিয়াউল নেমে এলো কিছু কাগজ নিয়ে। ছেলেগুলোর সামনে তুলে ধরে বলল, চট জলদি সাইন করে দাও, আমি আবার কাঁচা কাজ করি না। তোমাদের আমার সামনে লাগবে, আশা রাখছি পাশে পাবো। বিনিময়ে টাকা পাবে, নো প্রবলেম। তবে বেইমানি করো না, তোমার ভুলের মাসুল তোমার পরিবারকে দিতে হবে। এই যা। লোকগুলো না পড়ে সাইন করে দিল। কাগজগুলো জিয়াউলের হাতে দিয়ে উঠে দাঁড়ালো আফিফ। পরবর্তী কাজ একটু পরেই করবে, তবে আশপাশটা দেখে নেওয়া জরুরি। চারিদিকে নজর বুলিয়ে আফিফ একটি বেওয়ারিশ কুকুর ছাড়া কাউকে দেখতে পেল না। হাত বাড়িয়ে দিয়ে বলল, নাও এখন আঘাত করো, সর্বশক্তি দিয়ে আঘাত করবে। ছেলেগুলো দিশেহারা হয়ে ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। আফিফ সময় ব্যয় করলো না। যে ছেলের হাতে ছুরি ছিল, হাত আঁকড়ে ধরে নিজেই নিজের হাতে এক টান দিল। গলগল করে রক্ত পড়তে লাগলো। ছেলেটার হাত কাঁপছে। আফিফ বিরক্ত হলো। এইটুকু ক্ষতই কতদিন হসপিটালে থাকতে পারবে? বড় জোর একদিন। একদিনে তো আর হবে না। ছুরিটা নিয়ে হাতে তুলে নিয়ে বুক বরাবর ঘা বসিয়ে ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল আফিফ। শক্তপোক্ত দেহটা নরম হয়ে আসছে। ছলো ছলো চোখে স্যারের কাজ দেখে জিয়াউল। বারবার না করেছিল এমন করতে। নিজের শরীরের ক্ষতি করে কেউ এমন রিস্ক নেয়? হঠাৎ করে জিয়াউলের মনে হলো হসপিটালে গেলে স্যার তাকে সাথে থাকতে দিবে না, কোনো না কোনো উপায়ে বাড়ি পাঠিয়ে দিবে। তবে সে যে বড় স্যারকে কথা দিয়েছে। আবেগের বশে জিয়াউল ঠিক আফিফের মতো কাজ করে বসল। আফিফের হাতের ভাঁজ থেকে ছুরিটা নিয়ে কাঁধ বরাবর টান দিল। ডান হাতে কাঁধের নিচে ছুরি চালিয়ে দিল। মুচকি হেসে বলল, ক্ষমা করবেন স্যার, পাতালো আপনাকে একা ছাড়ছি না। চরমভাবে হতাশ হলো আফিফ। দুজনেই চেতনা হারালে গাড়ি চালাবে কে? জিয়াউলকে কষি এক থাপ্পড় দিতে ইচ্ছে হলো। ইচ্ছেটা চুপচাপ হজম করে গাড়িতে বসলো আফিফ। যত দ্রুত সম্ভব হসপিটালে পৌঁছাতে হবে, ব্লিডিং হচ্ছে খুব। গাড়িতে উঠে ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, আমার লোকদের নজর তোমাদের ওপর 24 ঘন্টাই থাকবে। লুকিয়েও বেইমানি করো না, মারা পড়বে। খুব শীঘ্রই দেখা হবে। ছুটে চলল গাড়ি। পেছনে কয়েকটা অবাক মিশ্রিত নয়ন দিশেহারা হয়ে পলক ফেলতেও যেন ভুলে গেল। হয়তো বাকি জীবনে আজকের রাতটার কথা ভুলবে না। ভুলবে না দুজন সুপুরুষকে। একে অপরের প্রতি যে ভালোবাসা দেখলো, সেটাও হয়তো মনে দাগ কেটে যাবে। আবার তারা নিজ কর্মে ব্যস্ত হয়ে পড়বে। আবার কোনো গাড়ির সম্মুখে এভাবে দাঁড়াবে। তবে আজকের ভয়টা কোনো দিন কাটবে না। বিরাট বড় হসপিটালটির আশপাশ আলোয় জ্বলজ্বল করছে। দিন রাত বোঝার উপায় নেই। গাড়ি থামিয়ে আফিফ পেছনে ঘুরল। গোবেচারা চেহারায় বসে আছে অনান। তার মাথায় কিছুই ঢুকেনি। আফিফ নিম্ন স্বরে বলল, নিজেকে খানিক এলোমেলো করে নাও, ধস্তাধস্তি হয়েছে এমন। ঠিকঠাক অভিনয় না পারলে এসো না, আমি গেলাম। জিয়াউলের চোট কম লাগায় দৌড়ে এসে আফিফকে ধরল সে। কাঁধে ভর করে ছুটে চলল ভেতরে। অনার নিজেও এক ছুটে গাড়ি থেকে বের হয়ে এলো। শাড়ি পরে তার অবস্থা এমনিই নাজেহাল। নতুন করে আর কি করবে? আফিফের এক হাত আঁকড়ে ধরে রিসেপশনে যেতে চিৎকার করে বলে উঠল। রিসেপশনে বসা মেয়েটি উঠে দাঁড়ালো। রাত করে এমন কেস তেমন আসে না। এগিয়ে এসে তিনজনকে দেখে বলে উঠল, এত পুলিশ কেস লিখিয়েছেন থানায়? অবশ্যই ম্যাডাম, লিখবো না কেন? ছিনতাইকারী থেকে কোনো রকম বেঁচে ফিরে আমাদের আগে পুলিশ স্টেশনে যাওয়া উচিত ছিল।
মানুষ মরুক বাঁচুক সমস্যা নাই তো, লিখিত গেলে খেলেই হলো, তাই না? উঁচু গলায় বিদ্রুপ মেশানো কথাগুলো শুনে বিব্রত হলো মেয়েটি। জিয়াউল আবার মৃদু চিৎকার করে বলল, আপনাকে হসপিটাল রেখেছে কে? কমন সেন্স নাই? তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করুন। এটা কোন হসপিটালের পরিবেশ হলো? চোখ বন্ধ করে মুচকি হাসলো আফিফ। জিয়াউলের কথাগুলো মনে ধরেছে। ছেলেটা ব্যথা সহ্য না করতে পেরে যে এত রেগে যাচ্ছে বুঝেছে। মেয়েটি আর কথা বলার সাহস পেল না, ছুটে গেল ব্যবস্থা করতে। আফিফ ফিসফিস করে বলল, পারলে আজকে হাসপাতালটা ঘুরে দেখবে। সকালে হয়তো জেনে যাবে আমাদের কথা। সরকারি লোক, ভয় থাকবে স্বাভাবিক। লোকও লাগিয়ে রাখতে পারে, তাই সুযোগ মিস করা যাবে না। কিঞ্চিত মাথা কাত করে হাবোধক মনোভাব পোষণ করলো জিয়াউল। অনান মাথা ঘুরিয়ে গ্রাউন্ড ফ্লোরটা দেখে নিচ্ছে। নিশ্চুপ পরিবেশ, একটু জোরে বললেই মনে হচ্ছে পুরো হসপিটালের মানুষ শুনতে পাবে। অনান আবার আরেকটু গলা উঁচিয়ে বলল, মানুষ মরে গেলে চিকিৎসা হবে? কোনো বাচ্চার হাতের আঁকাবাঁকা চাঁদের মতো এক ফালি চাঁদ দিগন্তে ঝুলে আছে। ভরা পূর্ণিমার মতো আলো না ছড়ালেও খারাপ না। মৃদু হাওয়া বইছে, কখনো জোর হাওয়ায় গাছের পাতাগুলোকে কেমন দুলিয়ে দিচ্ছে। আপন ছন্দে নেচে উঠে আবার নীরব হয়ে যাচ্ছে। বাঁকা চাঁদের পাশে মিটিমিটি জ্বলছে এক তারা। অন্যান্যদের থেকে তারাটির আলো একটু বেশি। বেলকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছিল আহিস। চোখে ঘুম নেই, মনের কোণে কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না। অন্ধকার দিগন্তে তাকিয়ে থাকতে থাকতে আহিস আবিষ্কার করলো একটি তারা খসে পড়ে আরেকটি তারার মাঝে ডুবে গেল। যেন অপর তারাটি শুষে নিচ্ছে ভালোবেসে। আধারে ঘেরা মনটা এবার অদ্ভুত শান্ত হয়ে এলো। ডান হাতটা আপনা আপনি বুকের বাম পাশে ছিল। হৃদস্পন্দন বড়ই নীরব। বুকের উচ্চাটনের সাথে প্রেম পিয়াসী খাপ খাইয়ে চলতে পারছে না, নাকি আজ বুকের বাম পাশে কেউ মুখ গুজে ছিল বলে প্রেম পিয়াসী তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে। আহিস আবিষ্কার করলো ঠিক তার পাশে মুখ ফুলিয়ে মেয়েটি দাঁড়িয়ে আছে। আহিস ব্যথা মিশ্রিত কণ্ঠে শোধালো, খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে নাকি প্রেম পিয়াসী? এমন কি কখনো হয়েছে? দুর্ঘটনা ভেবে ভুলে যাও না। বুকের বাম পাশে যে তোমার রাজত্ব, অন্য কেউ কি করে আসবে? মেয়েটি তবুও মুখ ফুলিয়ে আছে। বেনি করা চুলের ভাঁজ আজ এলোমেলো, কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। আহিসের মনে হলো তার কলিজাটায় কেউ থাবা বসিয়েছে। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ঢোক গিলে মুচকি হেসে বলল, আমার প্রেম পিয়াসী বড়ই অভিমানী। মেয়েটি তাকালো আহিসের দিকে, মিষ্টি হাসলো। এক দুপা করে কাছে এসে হাত বাড়িয়ে দিল। আহিস যেন হাতে চাঁদ পেয়েছে। হাত বাড়িয়ে ছুঁতে চাইলো, পারল না। মিলিয়ে যাচ্ছে বারংবার। হাত ভেদ করে হাত বের হয়ে যাচ্ছে। সে ছুঁতে পারছে না, ছটফট করছে আহিস। একটু ছোঁয়ার আশায় কাতরাচ্ছে। মেয়েটি যেন বেশ মজা পেয়েছে। খিলখিল হেসে থেমে গেল সে। একটু একটু পিছু হটে বলতে লাগলো, আমার শরীর অপবিত্র আহি, রক্তে মাখামাখি দুর্গন্ধ ছড়াবে, ছুতে পারবে না তুমি। আমি অধরা, তোমার প্রেম পিয়সী মরে গেছে আহি, মেরে ফেলেছে ওরা। কত আকুতি, সহস্র ফোঁটা জল শুনেনি আহি, ঝাঁপিয়ে পড়েছে আমাকে একটু একটু করে তোমার থেকে দূরে করে দিয়েছে। আজ আমার রাজত্ব অন্য কেউ মুখ খুঁজবে আহি, বড্ড ব্যথা গো, শরীর চলে যাচ্ছে। আমাকে মুক্তি দাও আহি, মুক্তি চাই আমি, তোমার কল্পনার জগৎ থেকে মুক্তি চাই। মেয়েটি হারিয়ে গেল। বেনি নাচিয়ে অন্ধকারে মিশে গেল। আহিস হাত বাড়িয়েও আটকে রাখতে পারল না। বুকের ওপর চাপটা হয়তো বেশি হয়ে গেছে। চিনচিনে ব্যথা নিয়ে বসে পড়ল আহিস। পুরুষ মানুষ নাকি কাঁদতে পারে না, তাদের কাঁদতে নেই, মানুষ হাসবে। এখানে তো কেউ নেই, সে কাঁদলে খুব বেশি উপহাস তো পাবে না। ভোরের আলো ফুটেছে। বাঁকা চাঁদ সরে গিয়ে সোনালি সূর্য আসন নিয়েছে। তেজহীন সূর্য পরিবেশকে অদ্ভুত মোহনীয় স্নিগ্ধ করেছে। মিষ্টি হাওয়ার সাথে বাতাস অচেনা মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। শুধু তার কাছেই কি এমন মনে হচ্ছে? প্রেমের বহিঃপ্রকাশ কি আদিল মাহমুদের ধরন পাল্টে দিল? এই যে কিছুদিন আগেও সকাল হতেই ভাবতে বসতো মিটিং ডিলের কথা, আজ ঘুম ঘুম চোখে জড়িয়েছিল মেয়েটি। তার দিকে তাকিয়ে হাসছিল। ঘুম ভেঙে আশপাশ খুঁজে দেখলো নেই। আপন মনে হাসলো আদিল। অধঃপতন হয়েছে তার, তবে আফসোস হচ্ছে না। অদ্ভুত এক অনুভূতি তাকে ঘিরে রেখেছে। পাশ থেকে ফোন নিয়ে ওয়ালে তাকালো আদিল। নিজের একটা ছবি ওয়ালে দিয়ে রেখেছে মীরা। তার ভাষ্যমতে ফোন অন হলেই তাকে মনে পড়বে। অথচ মেয়েটি জানেই না আদিল মাহমুদ মেয়েটিকে ঠিক বুকের বাম পাশে চিরস্থায়ী আসন করে দিয়েছে। রিং হচ্ছে, তুলছে না। অপেক্ষারত আদিল নিরাশ হলো, ধৈর্য হারালো না। রিসিভ হলো, ঘুম জড়ানো কণ্ঠ ভেসে এলো।
এত সকালে কেউ কাউকে ফোন দেয় না আদিল, ঘুমোচ্ছি আমি। আপনাকে এখন ম্যানার্স শেখাতে হবে না নিশ্চয়ই। আদিলের হাসি পেল, কৌতুক মিশ্রিত কণ্ঠে বলল, শেখাতে পারেন, আমি মাইন্ড করব না। বিরক্তির সুর তুলল মীরা, কিছু বলল না, চুপ রইল। আদিল হুট করে গাঢ় কণ্ঠে বলল, আপনার চিঠির উত্তর দিতে আমি একটা অপারেশন মিস করেছিলাম মাঝরাতে। লোকটা চিকিৎসাহীন মারা গিয়েছিল। আমার কিন্তু আফসোস হয়নি, বরং খবরটা শুনে বিরক্ত হয়েছিলাম। চিঠি লিখে ব্যাঘাত ঘটল যে। আদিল মাহমুদের রূপ একটা নয়। আমার ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা হিংস্রতাকে টেনে বের করবেন না। আমার ভালোবাসার থেকে স্বার্থের প্রখরতা বেশি। একটু একটু করে বেলা বাড়ছে, সূর্যের তেজ ও সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে। ভ্যাবসা গরমে শুয়ে থাকাও অস্বস্তিকর। আড়মোড়া ভেঙে উঠে বসলো আফরা। পরপর দুবার হাই তুলে দুহাত প্রসারিত করে খানিক সাহেবিপনা করে নেমে পড়ল বিছানা থেকে। আশেপাশে মীরা নেই, ভাবল না আফরা। নিজের মতো ওয়াশরুমে ঢুকে পড়ল। তবে আজকের সকালটা তার জন্য অন্যরকম সিনেমাটিক ব্যাপার ভেবে রেখেছে। সে কি জানতো সিনেমাটিক নাকি হাস্যকর? বলবে আফরা নিজেও বুঝতে পারল না। আকস্মিক ধাক্কাটা সামলাতে বেশ বেগ পেতে হলো তাকে। চুপচাপ শব্দহীন ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় বসল। চোখ তার অস্বাভাবিক বড়, মস্তিষ্ক যেন নিতে পারছিল না। চেঁচিয়ে বলে উঠল, মহারানীর কার্য সম্পাদিত হইলে বাহির হওয়ার অনুরোধ করিতেছি। আপনার জন্য কেউ অধীর আগ্রহে অপেক্ষা করিতেছে। দয়া করিয়া যদি একটু কৃপা করিতেন, জীবন ধন্য হইয়া যাইত। বিশাল খোঁচা গায়ে লাগলো মীরার। কমোডে বসে রইল থমথমে মুখে। যতটুকু সম্মান তার অবশিষ্ট ছিল আজ সেও জলাঞ্জলি দিল, শুধুমাত্র সো কল্ড প্রেমের চক্করে। এমনিতেই সকাল থেকে আদিলের একের পর এক বকবক শুনে অতিষ্ঠ সে। ঘুম পূর্ণ না হওয়ায় কপালের পাশে কেমন চিনচিন করছে। তার ওপর 9টা বাজতে চলল, প্রাকৃতিক কাজের জন্য ছাড়েনি তাকে আদিল। আজ নাকি সে যতক্ষণ ফোনে চার্জ থাকে ততক্ষণ কথা বলবে। নির্লজ্জের শেষ পর্যায়ে পৌঁছেও সে ওয়াশরুমে যাওয়ার কথা বলতে পারেনি আদিলকে। সেটাই তার কাল হলো। এত বেশি চাপ পেয়েছিল দরজা আটকাতে ভুলে গিয়েছে। রাগে কটমট করতে করতে কান থেকে ফোন নামিয়ে ডাক্তার নামটার দিকে তাকালো। চোখ দিয়ে যেন অপর পাশের মানুষটিকে ভস্ম করে দিবে। 3 ঘন্টা 13 মিনিট উঠে আছে। মীরা নিজেকে আর কন্ট্রোল করতে পারল না, চেঁচিয়ে বলে উঠল, আগামী 3 দিনে যদি আপনার ফোন থেকে আমার ফোনে কল আসে, চিবিয়ে খাবো আমি আপনাকে। কথাটি বলতে দেরি, ফোন কেটে দিতে দেরি হয়নি, তবুও যেন রাগ কমছে না মীরার। অপর পাশে আদিল ভেবাচেকা খেয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। হঠাৎ কি হলো তার মাথায় ঢুকলো না। রাগের কারণ ধরতে না পেরে মাথা চুলকালো সে। ভাবতে বসলো, সে কি প্রেমে পড়ে বোকা হয়ে যাচ্ছে, নাকি আদিল মাহমুদকে সে ভালোবাসার মাঝে হারিয়ে ফেলেছে। এমন করলে যে খুব বিপদ। প্রিয়জনের জন্য হলেও তাকে কন্ট্রোলে থাকতে হবে ভেবে অন্য মনস্ক থেকে ফ্রেশ হতে গেল আদিল। অফিস আজ মিস করা যাবে না। ফ্রেশ হয়ে বাইরে আসলো মীরা। মাথাটা তার কিঞ্চিত নত। আফরা চোখে চোখ মেলাতে পারবে না বলেই হয়তো এই পন্থা। আফরা মীরাকে দেখেই হাত মুষ্টিবদ্ধ করে নিল। দাঁতে দাঁত চেপে কৌতুক কণ্ঠে বলে উঠল, প্রেমিকার প্রেম শেষ হলো? বেশ বেশ, আপনাদের দেখেই আজকালের যুবক যুবতীরা প্রেম শিখবে। শেখা উচিত। আপনাদের প্রেম তো লাইলি মজনুর প্রেমকেও হার মানাবে। আর যাই হোক, তারা তো কমোডে বসে প্রেম করার সাহস করেনি, যাহা আপনি করেছেন লাজবাব। মীরা কেমন লজ্জায় কুঁকড়ে গেল। অপরাধীর মতো নত করে রাখা মাথাটা আরেকটু নত হলো। মৃদুস্বরে বলল, সয়ে যেতে হবে, কিছুই করার নেই, কটা দিনই তো। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনাদের প্রেম তো কটা দিনের। তা আর কোথায় কোথায় গিয়ে কথা বলবেন? রাগী কণ্ঠ আর নেই আফরার, কথা সুরে অন্যরকম দুষ্টুমির ছোঁয়া। মীরা সহজ হয়ে আফরার পাশে বসলো, দুহাত প্রসারিত করে বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, খুব চাপে ছিলাম, উপায় ছিল না। যাই হোক, বেরোবি এখন? গ্রামে যাব একটু। বোনকে কতদিন দেখি না। আখি মেয়েটাকেও হাতে নাতে ধরবো। ধরে কিছুই হবে না, ও মুখ খুলবে না। বড় জোর চাপ দিলে ওনার কোণে বেঁধে রাখা বিশেষ শিশি গলায় ঢেলে দেবে। বরং তুই ওকে আমার হাতে ছেড়ে দে, আমার লোক দেখে নিবে। আফরা অবাক দৃষ্টিতে তাকালো মীরার দিকে। কিছুটা সন্দেহ মিশে রয়েছে। তীক্ষ্ণ গলায় বলল, তুই কিছু লুকিয়ে যাচ্ছিস আমার থেকে, পরিণাম কিন্তু খুব খারাপ হবে। মুচকি হেসে উঠে বসলো মীরা। আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, কেমন পরিণাম তা না হয় ভবিষ্যৎ ঠিক করুক। খিদে পেয়েছে, নাস্তা তৈরি কর, আমি 2 মিনিটে আসছি।
আজ ঠিক সময় অফিসে যেতে চেয়েছিল বলেই মনে হয় এতটা দেরি হলো। ব্যস্ত পায়ে এদিক ওদিক ছোটাছুটি করে রেডি হচ্ছে আদিল। কোনো কিছুই আজ হাতের কাছে পাচ্ছে না। গোছানো ঘরটা কেমন এলোমেলো লাগছে তার কাছে। মন বলছে ঘর গোছানোর জন্য হলেও কাউকে দরকার। সেই কাউকে জায়গায় যে মীরার মুখশ্রীটা কল্পনা করে নিয়েছে তা যেন না বললেই নয়। নিজের এমন ভাবনায় মুচকিয়ে হাসল আদিল। মেয়েটা তার কাছে 1 মাস সময় চেয়েছে। ঠিক পরের মাসের 21 তারিখ সম্পূর্ণ তার হবে কথা দিয়েছে। মেনে নিয়েছে সে। খুব তাড়াতাড়ি আপন করার মনোবাসনাকে গোপন করে সায় জানিয়েছে। এখন মনে হচ্ছে জোর করে কাজী অফিসে নিয়ে গেলেই হতো, এত ঝামেলা পোহাতে হতো না। বাম হাতে ঘড়ি জড়িয়ে গাড়ির চাবিটা হাতে নিবে, ব্যাঘাত ঘটিয়ে টুংটুং শব্দে ফোন বেজে উঠল। শান্ত ভঙ্গিমায় ফোন তুলে হ্যালো বলতে অপর পাশের মানুষটি চাপা উৎকণ্ঠাকে লুকিয়ে শান্তস্বরে বলল, বস, আমি মতিন। কাল ম্যাডাম একটা মেয়েকে তুলে আনতে বলেছিল, এনেছিলাম। কথা ছিল সকালে আসবে। আমরা এসে দেখি ম্যাডাম মাটিতে পড়ে আছে, মেয়েটি নাই। আপনি একটু আসবেন না? মানে আপনি তো মরে গেলেও ম্যাডামের গায়ে হাত দিতে না করেছেন। ভীষণভাবে বিচলিত হলো আদিল। খাবারহীন পেটটা কেমন গুলিয়ে উঠল। বুকের ওপর বিশাল বড় চাপ অনুভব করলো সে। যথাসম্ভব নিজেকে শান্ত রেখে বলল, কোথায় আছো তোমরা? পুরনো গোডাউন বস, 2 নম্বরে আসবেন। আদিল জবাব দিল না। ফোন কেটে ধপ করে বসে পড়ল বিছানায়। কপালে রগ ফুলে যাচ্ছে। কোনো রকম উঠে দাঁড়িয়ে ছোট ছোট পা ফেলে বাইরে এলো। গাড়িতে বসে জড়িয়ে দম নিল আদিল। তার সুখ, তার খুশি যে প্রকৃতির সহ্য হয় না, আজও তার প্রমাণ পেল। গাড়ির স্পিড এতটা বাড়িয়ে দিল, অন্যান্য গাড়িগুলোকে টক্কর দিয়ে পেছনে ফেলে গাড়ি জনমানবহীন সরু রাস্তাটায় ঢুকে স্পিড কমিয়ে দিল। গাড়ি গিয়ে থামলো গোডাউনের সামনে। নেমে পড়ল আদিল। একটু আগের এলোমেলো আদিলকে আর খুঁজে পাওয়া যাবে না। গম্ভীর কঠোর আদিল দ্বিতীয় গোডাউনে ঢুকে পড়তেই লোকগুলো মাথা নত করে নিল। জবরদস্তি সামানটা ধরে রাখলো। ধুলোর স্তরের ওপর নাদিয়াকে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখে কিছুটা চমকালো আদিল। এর আগে এতটা বিধ্বস্ত এই মেয়েটিকে দেখেনি। না চাইতেও কঠোর মুখটায় ব্যথার ছাপ ফুটে উঠতে লাগলো। প্রকাশ পাবে বলেই হয়তো লোকগুলোকে ইশারা করে চলে যেতে বলল। ইশারা পাওয়া মাত্রই মাথা নত রেখে পিলপিল করে বেরিয়ে গেল লোকগুলো। আদিল গিয়ে নাদিয়ার পাশে বসলো। মৃদু কাপা হাত মাথায় রাখতে তর্জনী আঙ্গুলের একাংশ কপাল ছুঁয়ে দিল। চমকে হাত সরিয়ে নিল আদিল। এত গরম কেন শরীর? ব্যস্ত হাত কপালে রেখে কয়েকবার পরখ করলো। উপায় না পেয়ে নাদিয়াকে ডেকে উঠল আদিল। নাদিয়া, নাদিয়া, শুনতে পাচ্ছ? জ্ঞান নেই। আদিল সময় ব্যয় না করে কোলে তুলে নিল নাদিয়াকে। ডান হাতের মুঠোয় থেকে মদের বোতল খসে পড়ে ঝনঝন শব্দ করে ভেঙে গেল। খালি, মদ নেই। দীর্ঘশ্বাস ফেলে গাড়ির দিকে এগিয়ে গেল সে। এতটা মদ সে 1 সপ্তাহেও খায় না। সেখানে মেয়েটা ঘন্টায় শেষ করে ফেলে। নিজের অন্যায়টা একটু করে উপলব্ধি করতে পারছে কিনা সে, নাকি শুধুই কিছুটা টান। উৎফুল্ল চিত্তে রান্না করছিল মনিরা। কালকের রাত থেকে সময়টা তার এতটা আনন্দে যাচ্ছে, চারিদিক শুধু সুখ আর সুখ। প্রিয় মানুষটার বুকে মুখ খুঁজে এতটা সুখী লাগে। সে তো অন্য কারোর বুকে সুখ খুঁজেছিল, কিন্তু পায়নি। ওই বুকটা তাকে শুধু কষ্টে জর্জরিতই করেছে। এক ফোঁটা সুখের দেখা মিলেনি। কাল রাতে হুট করে যেন সুখের দেখাটা মিলে গেল। মনিরার আপন মনের ভাবনায় ব্যাঘাত ঘটালো কারো নরম কণ্ঠস্বরে। অজ্ঞান হওয়ার নাটক করে ঠিক করনি মেয়ে। শান্ত কণ্ঠে তিক্ত কথা মনিরাকে এতটাই এলোমেলো করে দিল, হাতে থাকা চামচ নিচে পড়ে গেল। চোখ বড় বড় করে তাকালো দরজায় হেলান দিয়ে দাঁড়ানো আহিসের দিকে। ধরা পড়ে হাঁসফাঁস করতে লাগলো সে। আহিস মুচকি হেসে মনিরাকে দেখছে। কিছুটা সময় যেতেই বলল, পালস চেক করলে যে শরীরের কন্ডিশন বোঝা যায়। ভুলে গিয়েছিলে হয়তো। মনিরা কি বলবে খুঁজে পাচ্ছে না। লজ্জায় আহিসের চোখে চোখও রাখতে পারছে না। আহিস এখনো শান্ত, গম্ভীর কণ্ঠে বলল, বড্ড অন্যায় করেছ মেয়ে। আমি আহিস এতটা সস্তা নয় যতটা তোমরা দুইজন নামিয়ে এনেছ। তোমার জীবনের এই ভুলটা 10 বছরের ক্ষতর থেকেও তীক্ষ্ণ হবে, দেখে নিও মেয়ে। দাঁড়ালো না আহিস। হনহন করে বাড়ির বাইরে চলে গেল। মনিরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল একা। কেউ নেই তার পাশে। চারপাশের এত সুখ কোথায় গেল? নেই, কোথাও নেই। গাল বেয়ে জলের ধারা নেমে আসতে মৃদু কেঁপে উঠল মনিরা। রান্নাটা সেভাবে রেখে প্রাণপণে দৌড়াতে লাগলো। একমাত্র ভরসা সালেহা বেগম। সেই পারবে তাকে এই ক্ষত থেকে সারিয়ে তুলতে। এবার যে তার জীবন সর্বনাশা হয়ে উঠবে, বাঁচবে কি করে? 2 নম্বর গলিতে ঢুকে চোখ মুখ কুঁচকে নিল আফরা।
ভুল পথে চলে আসেনি তো? সে তো ঠিক খবরই রেখেছিল, তবে বিভ্রান্তিতে পড়ছে কেন? গলির শেষ মাথায় গিয়ে আফরার নাকের পাটাতন ফুলে উঠল। কি রকম ছেলে মানুষই কাজ করেছে সে! সরাসরি রাস্তাটা ধরে আসলে বাড়িটা পেয়ে যেত। একে তো সময় নষ্ট, তার উপর কতটুকু পথ হেঁটে অব্যাহত পরিশ্রম। মেজাজ চটচটে হয়ে এলো তার। সিদ্ধান্ত নিল আজ যাবেই না। পরমুহূর্তে ভাবলো বাড়ির সামনে এসে ফিরে যাওয়াটা ঠিক নয়। দোটানা নিয়ে রাস্তা পার হলো আফরা। ছোটখাটো বাড়িটা বেশ সুন্দর। কলিং বেলটা ঠিক কোথায় খুঁজে পেল না আফরা। হাত বাড়িয়ে দরজায় টোকা দিল। পরপর কয়েকবার টোকা দেওয়ার পর ভেতর থেকে পায়ের শব্দ ভেসে এলো। কেউ এগিয়ে আসছে। আফরা অপ্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। তবে দৃষ্টিটা ততক্ষণ রইল যতক্ষণ সে কামিনী বেগমকে আসতে দেখল। মহিলাকে দেখে দৃষ্টি তার স্বাভাবিক হয়েছে। দরজা খুলে আফরাকে দেখে কামিনী বেগম অবাক হলেন। মুহূর্ত সময় মুখের দিকে তাকিয়ে থেকে আফরার হাত আঁকড়ে ধরলেন। বিচলিত হলো আফরা, কিছু বলল না। মহিলার চোখে মুখে যে খুশি দেখেছে, কিছু বলতেও দুবার ভাবতে হবে। কামিনী বেগম আফরাকে নিয়ে সরাসরি নিজের ঘরে গেলেন। বিছানায় বসিয়ে ক্ষান্ত হলেন না, ছুটে এলেন রান্নাঘরে। শুকনো কিছু খাবার নিয়ে আফরার সামনে রেখে সম্মুখে বসলেন। মিষ্টি হেসে জানান দিলেন তার খুশির বার্তা। আফরা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে হেসে বলল, আমি মাত্রই খেয়ে এসেছি মিসেস, পেটে একটু জায়গাও নেই। চোখ রাঙিয়ে তাকালেন কামিনী বেগম। চোখ দিয়ে যেন মুখের ভাষা প্রকাশ করলেন কতটা সময় হয়ে গেছে, এখনো পেটে কিছু রয়েছে। আফরা কথা বলল না। এমনি এমনি আসেনি, প্রয়োজন ছাড়া কোথাও যাওয়া তার হয়ে ওঠে না। মুখে কিছু চানাচুর তুলে নিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখল, আশেপাশে কেউ নেই। কামিনী বেগম হয়তো বুঝেছেন, পাশ থেকে নোট নিয়ে কিছু লিখলেন। আফরার সামনে তুলে ধরতে দেখল, আফিফ জিয়া হসপিটালে। তুমি কি দরকারে এসেছো? আফরা ভ্রুকুচকে তাকালো। কামিনী বেগম মুচকি হেসে আবার লিখলেন, ছিনতাইকারী ধরেছিল, চোট পেয়েছে হালকা, ফোন দিয়েছিল, আমাকে বাড়ি থেকে বের হতে না করেছে। আফরা উঠে দাঁড়ালো। বেশ বিচলিত হয়েছে সে। আফরার বিচলিত ভাব দেখে কামিনী বেগম ঠোঁট টিপে হাসলেন। হাসির কারণ খুঁজে পেল না আফরা। অস্থির কণ্ঠে প্রশ্ন করল, আমার সাথে যাবেন? চলুন। সহজ সরল কথাটা শুনেই মুখের হাসি মিলিয়ে গেল। ভয়ে কুকড়ে গেলেন কামিনী বেগম। বড় বড় চোখ মিলে আফরার দিকে তাকিয়ে রইলেন। এত দ্রুত মাথা নাড়িয়ে না বোঝালেন আফরা কিছু বলার সুযোগ পেল না। কামিনী বেগমের হাতের উপর ডান হাত ছুঁয়ে বের হয়ে এলো বাড়ি থেকে। সন্দেহের তীরটা তার ঠিক জায়গায় পৌঁছেছে কিনা ধরতে এসে তাড়াহুড়ো পা চালালো। এত বড় অফিসারকে রাস্তায় ছিনতাইকারী জখম করেছে ভাবতেও একটা মিথ্যা আভাস পেল আফরা। তবে সে ভুলও হতে পারে। 3টে বেড পাশাপাশি, 2জন পুরুষ 1জন মহিলা শুয়ে আছে। ঘুমে বিভোর, গভীর নিঃশ্বাসের শব্দ ঘরময় ছড়িয়ে আছে। জানালার পর্দাটা এখনো সরানো হয়নি। ভেতর থেকে বন্ধ দরজা। কয়েকবার নার্স এসে ডেকে গেলেও আলসেমিতে দরজা খুলেনি কেউ। গলা মৃদু উঁচিয়ে নিজেদের ঠিক থাকার ইঙ্গিত দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। দরজা ধাক্কানোর শব্দ। আফিফের ঘুম নড়বড়ে হয়ে এলো। পিটপিট করে চোখ খুলে হাতে থাকা ঘড়ির দিকে তাকালো। 11টা বেজে গেছে। খানিক চমকানো ভাব দেখা গেল চোখে মুখে। কাল রাতে ঘুমায়নি। প্রাথমিক চিকিৎসা নিয়ে বেশ কয়েকবার হসপিটালটা রাউন্ড দিয়েছে। সন্দেহজনক কিছু চোখে পড়েনি। তবে সে নিরাশ হয়নি। যেখানে দেখিবে ছাই, ওড়াইয়া দেখো তাই। পাইলেও পাইতে পারো অমূল্য রতন। প্রবাদটা বেশ মেনে চলে সে। বাহ্যিক চকচকে দেখে সোনা ভাবার মতো ভুল সে চাকরির প্রথম দিনই করেছিল। কি লজ্জায় না সেদিন পড়তে হয়েছিল। এখনো সে কথা মনে হলে কপালের রগ ফুলে ওঠে। হাসির পাত্র হয়ে গিয়েছিল সেদিন। চকচকে খেলনা বন্দুককে আসল বন্দুক ভেবে বাবার হাতে তুলে দিয়ে অনভিজ্ঞের প্রমাণ সে ওই দিনই দিয়েছিল। এরপর আর কোনো পরীক্ষায় তাকে কেউ হাসির পাত্র বানাতে পারেনি। বাবার গাইড, নিজের ইচ্ছাশক্তি, প্রবল জেদ, দেশপ্রেম আজ তাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। কতটা কষ্টের ফসল আজকের আফিফ মুনতাসির, তার শুধু সেই জানে। দরজা ধাক্কানোর শব্দ জোরালো হচ্ছে। আফিফ মাথা ঘুরিয়ে পাশে তাকালো। দুটোই মরার মতন ঘুমোচ্ছে। আস্তে করে উঠে দাঁড়ালো সে। হাতের ক্ষতটা তেমন না হলেও বুকের ক্ষতটা গভীর। উত্তেজনা বশত একটু জোরেই ছুরি চালিয়েছিল। দরজা খুলে হুড়মুড় করে 3জন পুলিশ ইউনিফর্ম পরা লোক ঢুকে পড়ল। একজন তীক্ষ্ণ কণ্ঠে বলল, এতক্ষণ লাগে দরজা খুলতে? মরছিলেন? মুখ শক্ত হয়ে এলো আফিফের। দ্বিগুণ তীক্ষ্ণ কণ্ঠে বলল, মরলে নিশ্চয়ই আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতাম না। এটা হসপিটাল, নিশ্চয়ই ভুলে যাননি। এখানে সুস্থ মানুষ থাকে না, অজানা নয়। তা অভদ্রের মতো দরজা ধাক্কানোর কারণ? নার্সের কাছে এক্সট্রা চাবি ছিল?
বিব্রত হলো তিনজনই। কেমন শক্ত শরীর, হিম করা গলা। আমতা আমতা করে কিছু বলবে তার আগেই দরজা দিয়ে ঢুকতে ঢুকতে কেউ বলল, এদের জানা বা বোঝার পরিধি বেশি থাকলে আমার স্থানে থাকতো, নিচুতে নয়। তাকিয়ে দেখলো আফিফ। কঠোর মুখশ্রী স্বাভাবিক হওয়ার বদলে যেন আরও একটু কঠোর হয়ে উঠল। মুষ্টিবদ্ধ হাতের দিকে নজর বুলিয়ে তুচ্ছ কারণটাই নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে হচ্ছে। এই ছেলেটাকে শুধুমাত্র আপনার পাশে রিকশায় দেখেছিল বলে এত রাগ হচ্ছে কেন? সে কি টিনেজারদের মতো ব্যবহার করছে? কারণ খুঁজে পাচ্ছে না তো। সর্বনাশ। যত দ্রুত সম্ভব নিজেকে স্বাভাবিক করে বলল, আপনারা? ইন্সপেক্টর নোমান, থানার বড়বাবু। অনেক দিন হলো ছিনতাইকারী গ্যাংটাকে ধরার পরিকল্পনা করছি, সুরাও হচ্ছে না। সকালে হসপিটাল থেকে ফোন এলো, চলে এলাম। আপনার সাহায্য লাগবে। হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল নোমান। আফিফ অনিচ্ছা সত্ত্বেও হাত বাড়িয়ে বলল, আমি কিভাবে সাহায্য করব? তাদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল, কাউকেই দেখিনি। হতাশার শ্বাস ফেলে মুখ বাঁকালো নোমান। এত দূরে এসে পুরো পরিশ্রম বৃথা গেল দেখে চরম বিরক্ত হলো সে। আফিফ গম্ভীর দৃষ্টিতে নোমানের ভঙ্গিমা পরখ করছে। হুট করে নোমান কনস্টেবলের হাত থেকে বাজেয়াপ্ত করা বন্দুকটা আফিফের সম্মুখে তুলে ধরে বলল, চিকিৎসাধীন আপনার কাছে পেয়েছে, লাইসেন্স আছে? হাত বাড়িয়ে বন্দুকটা নিজের হাতে নিয়ে প্যাকেট মুক্ত করলো আফিফ। কালকে অ্যাডভেঞ্চারের উত্তেজনায় খেয়াল করেনি। বন্দুকটা তার ভীষণ প্রিয়, যেখানেই যাক সাথে নেওয়া চাই। ভালো করে দেখে নিয়ে বলল, বাম পকেটে থাকা বন্দুকের ব্যাপারে খোঁজ দিয়েছে, ডান পকেটে থাকা আইডির খোঁজ দেয়নি? তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিয়ে উত্তরের অপেক্ষা করল না আফিফ। ফের হতাশ কণ্ঠে বলল, না, বাহ্যিক সুনাম হিসেবে হসপিটালের সার্ভিস একদম নিম্নে। সচেতনতার অভাব তো রয়েছেই, সবচেয়ে বেশি যেটা রয়েছে সেটি হলো সার্ভিস দিক বা না দিক দুহাত ভরে টাকা নেয়ার ধান্দা রয়েছে। নোমানের কুচকানো ভ্রুর দিকে তাকিয়ে মুচকি হাসলো আফিফ। ডান পকেটে থাকা আইডি কার্ড বের করে বলল, জেনারেল আফিফ মুনতাসির, সেনানিবাস, ঢাকা। আশা রাখছি আর কোনো প্রশ্ন নেই, এবার আসতে পারেন। জেনারেল শব্দটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই নোমান সম্মানের সহিত স্যালুট দিল। আফিফ ঘাড় কাত করে মুচকি হাসল। অনান ঘুম থেকে উঠে বিষয়টা নিশ্চুপ দেখছে, তবে এত কিছুর মাঝেও জিয়াউলের ওঠার কোনো খবর নেই। নোমান মাথা নাড়িয়ে চলে আসতে নিবে, দরজায় দাঁড়িয়ে মেয়েলি কণ্ঠে কেউ বলে উঠল, আসতে পারি? দ্রুত বেগের সময় পেরিয়ে গেছে 5 মিনিট। নোমান আফিফের চোখে মুখে বিস্ময়। অনুমতির জন্য অপেক্ষা করেনি আফরা। ভেতরে ঢুকে অপেক্ষা করছে কারো কণ্ঠ শোনার জন্য, তবে বিস্ময়ের রেশটা একটু বেশিই বোধ হয়। আফরা বিরক্তি শ্বাস ফেলল। ভ্রু কুচকে সামনে তাকাতেই নোমান অবাক মিশ্রিত অস্পষ্ট স্বরে বলল, আফরা আপনি? আর চোখে দেখলো আফরা। মিস শব্দটা বাদ যাওয়ায় নিজের কাছেই কেমন লাগলো। ভাবালিশ কণ্ঠে বলল, আশা বাড়ন নাকি? নোমান মুচকি হাসল। তেরা কথা যেন ঠোঁটের কোণে লুকিয়ে থাকে। বিবশ কণ্ঠে বলল, এত তাড়াতাড়ি আপনার দর্শন পাবো ভাবিনি। গুড লাক। নোমান টের পেল এতক্ষণের বিরক্তি, রাগ, খারাপ লাগা সব একটুতেই পালিয়ে গেছে। সেসবের পরিবর্তে স্থান করে নিয়েছে ভালো লাগা, মুগ্ধতা। মেয়েটা তার প্রশান্তির কারণ হয়ে ধরা দিচ্ছে। খানিক বিচলিতও হলো না নোমান। সাদরে গ্রহণ করলো পরিবর্তনটা। আপ্লুত কণ্ঠে বলল, তো কেন এসেছেন? চোখ ছোট ছোট করে নোমানের ভঙ্গিমার পরিবর্তন দেখছে আফরা। ঠিক সুবিধা লাগছে না। দুপা এগিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, পিকনিক করতে এসেছি। ভীষণ হাসি পেল আফিফের। এতক্ষণ গম্ভীর মুখে দুজনকে পরখ করছিল, ভাবছিল কেমন পরিচিত। তবে আফরার বিরক্তি কণ্ঠস্বর বিষয়টি বুঝতে সময় লাগেনি। সূক্ষ্ম খোঁচাটা আফিফের সামনে হজম করে নিল নোমান। অস্বস্তিতে পড়ে গেল সে। থমথমে মুখে কিছু বলবে পূর্বেই আফিফ বলে উঠল, উনি আমার অতি পরিচিত মিস্টার নোমান, আপনি এখন আসুন। চমকিত দৃষ্টিতে তাকালো নোমান। অতি পরিচিত বলতে কি বোঝাতে চাইলো ঠিক ধরতে পারল না, তবে তাকে যে তৃতীয় ব্যক্তি ধরেই আসুন শব্দটি ব্যবহার করেছে বেশ বুঝতে পারল। তার মাথায় এই মুহূর্তে ঢুকলো না সে সত্যিই সম্পূর্ণ অপরিচিত। তার সামনে কুশল বিনিময় ছাড়া অন্যান্য দরকারি কথা বলা যায় না। অপমান মনে করে থমথমে মুখ নিয়ে বেরিয়ে গেল নোমান। বিষাদের উকিঝুঁকি মাঝছে হৃদয়ে। তবে কি সে খুব দেরি করে ফেলল? নোমান চলে যেতে গাম্ভীর্য পায়ে দরজায় এসে দাঁড়ালো আফিফ। অতি সন্তর্পণে দরজাটা লাগিয়ে দিয়ে নিজ বেডে এসে বসলো। বেডের পাশে রাখা টুলে বসতে বসতে আফরা কিছুটা কৌতুক করে শুধালো, অতি পরিচিত? যার বেনামি চিঠি পেয়ে আফিফ মুনতাসির ঢাকা থেকে বান্দরবান চলে এলো, সে অতি পরিচিত নয় বলছেন? চরম দৃঢ়তা মেশানো কথা শুনে বিনয়ী হাসলো আফরা। আফিফ মুনতাসির
আদিল মাহমুদ দুটো ব্যক্তিত্বকে পাশাপাশি দাঁড় করিয়ে ভাবতে বসলো। কোথাও একটা মিলে যায়। বিচলিত ভাবহীন দুটো ব্যক্তিত্ব আগুনে ঠেলে দিলেও তারা চিৎকার চেঁচামেচি করে সহানুভূতির আশা করবে না, নিজ বুদ্ধিতে বাঁচার চেষ্টা করবে, না হয় গাম্ভীর্য ধরে রেখে মৃত্যুকে বেছে নিবে। প্রতিপক্ষের নিকট আপুর শব্দটি যেন তাদের সাথে যায় না। আবার হুট করে আফরা লক্ষ্য করল দুজনের মাঝে অমিল অনেক। আফিফ মুনতাসিরের হৃদয় নির্মল এক হাসিতে ভরা। পাত্রভেদে নির্মল হাসিটা ছাড়িয়ে দিয়ে নিজ ব্যক্তিত্ব ধরে রাখতে বেশ সচেতন, কিন্তু আদিল মাহমুদ এক রোখা, কঠোর, জেদি, নির্দয়। যদিও দুদিন বেশভূষায় পরিবর্তন এসেছে, সেটা যে স্বার্থের টানেই তার চেয়ে ভালো কেই বা জানে। ভাবুক আফরাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে আফিফ। মেয়েটা তার দিকে তাকিয়েও তাকিয়ে নেই, নয়নযুগল তার উপর। তবে নয়নযুগলের কেন্দ্রিকতা যেন শূন্যে মিলিয়ে গেছে। মেয়েটাকে দেখতে ভালো লাগছে। হৃদয়ের গভীরে সুপ্ত এক আনন্দ খেলা করছে। বিশেষ পাত্তা দিল না আফিফ। পথ থেকে বেঁকে যাওয়া সে শিখেনি। শান্ত গলায় শুধালো,